লাইভ অন ইয়ার হয়েছে। আসসালামু আলাইকুম, আমি রেনেসা সারা আনি, ফিজিওথেরাপিস্ট ফ্রম প্রাভা হেলথ। আজকে আমার বেসিক ফিজিওতে আজকে আমার প্রথম লাইভ। আমি আসলে আজকে একটা আমরা তো অন্য সময় ফিজিওথেরাপির ভূমিকায় কোমর ব্যথা, লো ব্যাক পেইন, তারপর হচ্ছে হিল পেইন, স্ট্রোক রিহ্যাবিলিটেশন, নিউরোলজিক্যাল কন্ডিশন, এইসব বিষয় নিয়ে আসলে আলোচনা করি। তো আমি বহির্বিশ্বে সবচেয়ে আসলে ফিজিওথেরাপির ভূমিকা অনেক অনেক বেশি, সর্বক্ষেত্রেই আসলে তারা আছেন। তো আমাদের দেশও ডে বাই ডে এটা ইনক্রিজ হচ্ছে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে, সেটা হচ্ছে আমাদের মাতৃত্বকালীন সময়ে ফিজিওথেরাপির ভূমিকা। তো এটা আসলে খুব বেসিক একটা ব্যাপার। আজকে হয়তো আমি প্রথম কথা বলা স্টার্ট করব কিভাবে আমরা অ্যাকচুয়ালি একজন স্পেশালি মাকে সাহায্য করতে পারি ফিজিওথেরাপির মাধ্যমে। আমাদের দেশে অনেক অনেক আগে হয়তো নর্মাল ডেলিভারি, অর্থাৎ খুব স্বাভাবিক প্রক্রিয়ায় প্রসব প্রচলন ছিল। মাঝখানে একটা সিজারিয়ান সেকশনের একটা যুগ চলে আসে। সো আমরা চাই যে স্বাভাবিকভাবে সব কিছুই আসলে ভালো, প্রকৃতিগতভাবে যা যা হয় তা আসলেই ভালো। তো আমি আমাদের এই ভূমিকাটা একজন নারী হিসাবে, একজন ফিজিওথেরাপিস্ট হিসাবে, ফিজিওথেরাপি চিকিৎসক হিসাবে কীভাবে সাহায্য করতে পারি, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে নিই যে আজকে যেহেতু এটা প্রথম, তো আমি খুব অল্প অল্প করে সব কিছুই বলার চেষ্টা করবো, কারণ ইটস লাইক এ হিউজ, গাইনোকোলজি ফিজিওথেরাপি ইজ হিউজ। গাইনোকোলজিতে আমরা শুধু সবসময় বুঝি যে হয়তো স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিংবা স্ত্রীরোগ, গাইনোকোলজি পার্টে কিন্তু আসলে স্ত্রীরোগ বিশেষজ্ঞ থেকে অনেক সময় কিন্তু পুরুষদেরও কিছু সমস্যা ওখানে ইনক্লুডেড হয়। আচ্ছা, তো আমি প্রথমেই বলে নিই মাতৃত্বকালীন সময়টা। আসলে এটা হচ্ছে যে আপনি যে মাতৃত্বকালীন, আমরা আসলে যদি স্বাভাবিক ভাষায় বলি তাহলে ধরেন যখন একটি নারী সন্তান প্রসব করেন তখন থেকেই কিন্তু তার মৃত্যু আগ পর্যন্তই আসলে মাতৃত্বকালীন সময়। সেই সময়ে এক একটা ধাপ সে আসলে পূর্ণ করে। তো আমি যে মাতৃত্বকালীন সময়ের কথা বলতেছি সেটা হচ্ছে 9 মাসের যে আমাদের গর্ভধারণের যে সময়টা, এবং ডিউরিং লেবার পিরিয়ড, এবং যে আমরা প্রসবকালীন সময়টা। আচ্ছা, আমাকে যদি কেউ একটু বলতেন আমার সাউন্ডটা কি ঠিক আছে কিনা, আমাকে ভালোভাবে শোনা যাচ্ছে কিনা, কেউ যদি আমাকে একটু বলতেন সাউন্ডটা কি ভালোভাবে শোনা যাচ্ছে? আচ্ছা, তো আছে, সাউন্ডটা শোনা যাচ্ছে তো মনে হয়, নাকি? থ্যাংক ইউ দেলার হোসেন পারভেজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি প্রথমেই যে ব্যাপারটা, আমি যখন রেডি হচ্ছিলাম যে আমি ফিজিওথেরাপির ভূমিকা মাতৃত্বকালীন সময়ে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, আমি অবভিয়াসলি আমাকে আসলে অনেক কিছু প্রিপারেশন নিতে হয়েছে যে আমি কতটা সহজভাবে আপনাদের ভূমিকাটা বা আমাদের ভূমিকাটা আমি বলতে পারি। তো সেই জন্য আমি পড়তে গিয়ে দেখলাম আমরা আসলে অনেক মনে হয় পিছিয়ে আছি। বাইরের বিশ্ব আসলে অনেক অনেক এই ব্যাপারটাতে অনেক ডেভেলপড। তারপর আমরা আজকে থেকে শুরু করলে অবশ্যই ইনশাল্লাহ আরও দ্রুত হয়তো এটাতে ডেভেলপ করতে পারবো। আচ্ছা, প্রথমেই যে ব্যাপারটা হচ্ছে ইউটেরাস, আপনাকে আসলে ফিজিওথেরাপির ভূমিকায় আসতে হলে আপনাকে অবশ্যই যে ব্যাপারটাকে মাথায় রাখতে হবে, আপনাকে বেসিক যে ব্যাপারগুলো আছে সেগুলো বেসিক থেকে আরও বেসিক থেকেও আসলে ডিপ আপনাকে প্রেগনেন্সির টাইমে কি কি হচ্ছে, তার ফার্স্ট ট্রাইমেস্টারটা কেমন, সেকেন্ড ট্রাইমেস্টারটা কেমন, থার্ড ট্রাইমেস্টারটা কেমন, কি কি পরিবর্তন আসলে হচ্ছে, এই ব্যাপারগুলো খুব ডিপলি জানতে হবে। আদারওয়াইজ ইউ ক্যান হেল্প ইয়োর দ্যাট মম, যে মা যে মানুষটা তখন গর্ভধারণ করছেন তাকে আসলে আপনি ততটা সাহায্য করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে আসলে বেসিক ব্যাপারগুলো জানতে হবে। যেমন ইউটেরাসের ফর্মেশনটা, ইউটেরাস হচ্ছে একটা
হোলো শেপটার মতো। তো এই হোলো শেপটা আসলে মাসেল, স্মুথ মাসেল নিয়ে আসলে ফর্মেটেড হয়ে আছে। তার কিছু লিগামেন্ট আছে, যেমন ইউটেরাস সেগ্রাল লিগামেন্ট আছে, তারপরে রাউন্ড লিগামেন্ট ইন ফ্রন্টে তাকে সাপোর্ট দিচ্ছে। এই ব্যাপারগুলো আসলে জানতে হবে। তবে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন আসলে দেখতে পেলাম যে আমি যদি জাস্ট ইউটেরাসের ফর্মেশন নিয়ে কথা বলি তাহলে আজকের লাইফটা শুধুমাত্র ইউটেরাস ফর্মেশন নিয়ে কথা বলতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে ইউটেরাসের ফর্মেশন এবং আমি নার্ভ সাপ্লাই যেটা হচ্ছে সেই ব্যাপারটা নিয়েও আসলে একটু কথা বলতে চাই, কারণ নার্ভ সাপ্লাইটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকবে। তো যেই ব্যাপারটা হচ্ছে আমাদের যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক, এই সিম্প্যাথেটিকের মধ্যে আমাদের যে মোটরটা হচ্ছে থোরাসিক 5-6 এবং সেন্সরিটা হচ্ছে থোরাসিক 10 and 11, এবং প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে পেলভিক স্যাক্রাল প্লেক্সাস থেকে স্যাক্রাল 2, 3, 4 বোথ মোটর অ্যান্ড সেন্সরি। আমি একটু আমার লাইনে একটু ডিস্টার্ব হচ্ছে। মানুষ চলেই যাবে। আমি আসলেই খুব দুঃখিত, কারণ সাডেনলি বাসায় আমার কারেন্ট চলে যাওয়াতে আমার লাইফটা আসলে ডিসকানেক্টেড হয়ে গেছে। সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এখন যে ব্যাপারটা হচ্ছে, আমরা প্রথমে ফার্স্ট ট্রাইমিস্টারে ইউটেরাসের যে ডেভেলপমেন্টগুলো হয় সেটা নিয়ে। ইউটেরাসে তখন আসলে খুব কমই ডেভেলপড কিছু হয়, যেমন ফার্স্ট উইকে থাকে এন হেক সাইজ ইউটেরাস, বা ফার্স্ট ট্রাইমিস্টারে আমাদের যে থেকে হেন এগ মানে মুরগির ডিমের মতো একটা সাইজ থাকে। 8th উইকে থাকে ক্রিকেট বল, অ্যান্ড 12 সপ্তাহের মধ্যে যে আমাদের ফিটাল স্কালটা মোটামুটি তৈরি হয়ে যায়। এবং এই সময় থেকে আসলে আরও যে জিনিসটা হয় যে নাউসিয়া, ভমিটিং, আমরা এটা কমনলি আসলে জানি। আমি একটা কথা বলতে চাই যে ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার আমাদের জন্য আসলে কেন, মানে ফিজিওথেরাপি চিকিৎসকের জন্য আসলে কেন গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময়টার উপর ডিপেন্ড করেই আপনি আপনার যে থেরাপিউটিক এক্সারসাইজ থাকবে কিংবা আপনার যে কমপ্লিকেশনগুলো সামনে আসতে থাকবে সেই ব্যাপারগুলো আপনাকে কন্ট্রোল করার জন্য এই ট্রাইমিস্টারগুলোর ডেভেলপমেন্টগুলো আসলে জানাটা জরুরি। এরপরে যে সেকেন্ড ট্রাইমিস্টারটা হবে যে অ্যামোনিয়া হবে, অ্যাবসেন্স অফ পিরিয়ড, এটা মোর দেন 13 থেকে 24 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করবে সেকেন্ড ট্রাইমিস্টারের যে ব্যাপারটা। এবং তারপর হচ্ছে ওইখানেও নর্মালি নাউসিয়া, ভমিটিং থাকবে। সবার ক্ষেত্রে আসলে থাকে না, অনেকেই বলেন যে আমার সেকেন্ড ট্রাইমিস্টার থেকে আসলে ইন অ্যাবসেন্স, মানে অর্থাৎ আমার সেই নাউসিয়া, ভমিটিংটা নেই। ম্যাক্সিমাম টাইপই আমরা ফার্স্ট ট্রাইমিস্টারে আসলে ওটা দেখি, এবং এই ব্যাপারটাতে আসলে একটু কনফ্লিক্টেড কনসার্ন থাকে অনেকের, কারো থাকে, কারো থাকে না। এবং এই সময়ে সেকেন্ড ট্রাইমিস্টার থেকে আমাদের ফিটাল ডেভেলপমেন্ট হতে শুরু করে। ফিটাল ডেভেলপমেন্টের প্রোগ্রেসিভ এনলার্জমেন্ট, অর্থাৎ সেকেন্ড ট্রাইমিস্টার থেকেই কিন্তু পেশেন্ট আপনাকে বলবে যে নাও শি ফিল ব্যাক পেইন, নাও শি ফিল লাইক আমাদের যে অ্যাঙ্কেল জয়েন্টের পেইনগুলো হতে পারে, দেন আমাদের রিস্টের পেইনগুলোর কথা সে বলতে শুরু করবে। ইন জেনারেলি আসলে ওরকম যে ব্যাপারটা হচ্ছে সবার যে একই ধরনের সাইন সিমটম থাকবে আসলে কথা না। বেসিক সাইন সিমটম হচ্ছে প্রোগ্রেসিভলি এনলার্জমেন্ট অফ ইউটেরাস হবে, এবং এটা অবশ্যই 12 সপ্তাহের মধ্যে পালপেটও করতে পারবো। এবং সেকেন্ড ট্রাইমিস্টারে যেটা হবে, সেকেন্ড ট্রাইমিস্টারে অ্যামোনিয়া কন্টিনিউয়াস থাকবে, প্রোগ্রেসিভ এনলার্জমেন্ট অফ অ্যাবডোমেন, এবং সেই সাথে আবার হচ্ছে আপনাদের যে এখানে একটা কথা বলো, সেকেন্ড ট্রাইমিস্টার থেকে থার্ড ট্রাইমিস্টারের পর্যন্ত আমাদের ইনকন্টিনেন্স ইউরিন, অর্থাৎ ইনকন্টিনেন্স ইউরিন আসলে যে এটা যদি আমি ক্লিনিক্যাল ফরমেশনে দিই আসলে ব্যাপারটা এরকম না। কারো ক্ষেত্রে ইনকন্টিনেন্স ইউরিন থাকে যে সে ইউরিন হোল্ড করে রাখতে পারছে না, আর কারো ক্ষেত্রে দেখা যায় যে সে ঘন
পেশাব পাচ্ছে কিন্তু কন্ট্রোল করে রাখতে পারতেছে। সো এই জিনিসগুলো আসলে আমাদের ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টারের এই যে পর্যায়ক্রমিক ব্যাপারগুলো থাকে সেগুলো আমাদেরকে আসলে গুরুত্ব দিতে হবে, কারণ এর উপরে ভিত্তি করে আমরা আসলে কীভাবে আমাদের যে প্রেগনেন্ট ওমেন, আমাদের যে মা, তাকে সাহায্য করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেহেতু এখন ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার অ্যান্ড থার্ড সেমিস্টারটা শেষ করলাম। আচ্ছা, থার্ড সেমিস্টারটা আমাদের আরেকটা ব্যাপার হবে যে পেশেন্ট তখন অনেক লাইট ফিল করবে, যে মনে হচ্ছে যে আমার এখন মানে অ্যাডাপ্টেশনটা ক্রিয়েট হয়েছে যে এই 9 মাসের শেষে, এবং যেই ব্যাপারটা মনিরুজ্জামান অলিভ সালিকশন আই ওয়ান্ট টু ধন্যবাদ স্যার, ইনশাল্লাহ। যেই ব্যাপারটা হচ্ছে আমরা এই থার্ড সেমিস্টার থেকেই, থার্ড সেমিস্টার অ্যান্ড সেকেন্ড ট্রাইমিস্টার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে, এই সময়ে আমাদের যিনি মা, তিনি আসলে সর্বোচ্চ কি বলে একা একা আসলে ফাইট করে যেতে হয়। আসলেই সত্যি কথা, এই সময়টা মা হচ্ছে একা একা ফাইট করে। যেমন ধরেন আমাদের এই সময় মা কখনো পেন কিলার নিতে পারবেন না। আমরা অ্যাজ রিজাল্ট যা করি, ব্যথা হয়েছে তো পেন কিলার খেয়ে ফেলতেছি। এই সময়টা আসলে মানে একজন মা যে কতটুকু অসহায় সেটা একজন মাকে খুব কাছে থেকে দেখতে পারলেই আসলে বোঝা যায়। তো আমাদের যে ভূমিকাটা হবে, এখন আসবো আমি ফিজিওথেরাপির মেইন যে কোর্সটা। তারপর আরেকটা কথা বলে যে আমি অনেক কিছু আসলে স্কিপ করে যেতে হচ্ছে, কারণ হচ্ছে আমি যদি আসলে আপনাকে অ্যানাটমি এবং ক্লিনিক্যাল কন্ডিশনগুলো নিয়েই আসলে কথা বলি, আমার মনে হয় যে আমি ফিজিওথেরাপি পার্টটাতে যেতে পারছি না। কারণ হচ্ছে ইটস এ হিউজ থিং, মানে প্রতিটা স্টেপে, প্রতিটা ধাপে কত কমপ্লিকেশন অ্যারাইজ হচ্ছে। মানে আমি সত্যি কথা বলতে আই ওয়ান্ট টু কাম উইথ সাম স্টাডি, যে আমি কোনো কিছু ল্যাকিংস রাখতে চাই না বা আপনাদের কোনো ফাঁক ফোকর না থাকে। সো আমি বেসিকটা আপনাদেরকে বললাম। এখন আমি চলে আসব আমাদের মেইন যে ফিজিওথেরাপি পরামর্শ কিংবা চিকিৎসক আপনাকে, একজন মাকে কীভাবে সাহায্য করতে পারে। ঠিক আছে, তো প্রথম যে ব্যাপারটা আপনার কাছে আসলে, আমাদের কাছে আসলে আসে কি না আমি আসলে জানি না, মানে এই সংক্রান্ত, কিন্তু যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হচ্ছে, আমি একজন গাইনোকোলজিস্টকে চিনি, উনি আমাকে এই ব্যাপারটাতে নিয়ে একদিন কথা বলতে বললেন যে আপনারা কেন এটা নিয়ে কথা বলেন, আপনাদের মানে এত বড় একটা ফিল্ড, এত বড় একটা জায়গা। আমার অনেক পেশেন্টই বলে যে আমার তো কোমরে ব্যথা হচ্ছে, কিংবা আমার রিস্টে ব্যথা হচ্ছে, কিংবা আমার অ্যাঙ্কেলে ব্যথা হচ্ছে। মানে আমরাও তখন অসহায় বোধ করি। আপনারা যেহেতু এই জায়গাটাতে অনেক বেশি মানুষকে সাহায্য করতে পারেন, প্লিজ কাম ফরওয়ার্ড। তো আমার তখন মনে হলো যে বাহ, চমৎকার, তো আসলেই তো এই ব্যাপারটা নিয়ে আমাদের আসলেই অনেক সচেতন হওয়া উচিত। এই সময়ে কিছু হরমোনাল চেঞ্জেসের কারণে, এটাকে আসলে ডিসব্যালেন্স বলা যায় না, হরমোনাল চেঞ্জ, এখানে সব কিছু কিন্তু খুব স্বাভাবিক, এখানে কোনো অস্বাভাবিক কিছু নেই। আমরা আসলে খুব স্বাভাবিক যে প্রেগনেন্সি আছে সেটা নিয়ে কথা বলছি আমরা। এখানে আবার অনেকের কিন্তু অনেক প্রেগনেন্সিতে অনেক কমপ্লিকেশন থাকে, আপাতত কমপ্লিকেশন যাচ্ছে না, খুব সোজা বেসিকটা নিয়ে কথা বলছি। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে আর যদি কমপ্লিকেশন থাকে তাইলে কি করব, যদি বেবির পজিশন চেঞ্জ হয়ে যায় তখন কি করব। আমরা আসলে ওই ব্যাপারটা নিয়ে যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে আমরা হয়তো পরবর্তীতে কথা বলবো। দেয়ার ইজ এ লট অফ কেসেস অফ সাকসেস, যে এখানে ফিজিওথেরাপি বেবির বডি, মানে বেবির যে পজিশন ঠিক করাতে অনেক সাহায্য, অনেক ভূমিকা রেখেছে, অনেক আমি পড়তে গিয়ে জানলাম আসলে কত ডেভেলপড হয়েছে। সো ফিজিওথেরাপি এখানে কি করবে, আমরা যখন ফিজিওথেরাপির কাছে একজন পেশেন্ট আসবে যে আমি প্রেগনেন্ট, ধরেন আপনি জানলেন যে আমার তো মাত্র স্বাভাবিকভাবে 1 মাস হয়েছে, ফার্স্ট ট্রাইমিস্টারে আছি আমি, তো আমি আসলে কি কোনো ফিজিওথেরাপিতে নিয়ে যাওয়া উচিত, বা ফিজিওথেরাপিতে আমি কোনো বেনিফিট পেতে পারি কি না। তো উত্তরটা যদি স্বাভাবিক হয়, এবং ইউ হ্যাভ টু কনসাল্ট, একটা টিম ফরমেট করতে হবে, সেখানে একজন গাইনোকোলজিস্ট, একজন গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপিস্ট অ্যান্ড একজন মা, এই 3 জনের একটা যোগ, একটা কি বলে টিম গঠন করতে হবে। এই টিমটা আপনাকে কাজ করবে, যিনি মা তার জন্য কাজ করবে। প্রথমে যখন উনি আসলেন তখন উনি বললেন যে আপাতত তেমন কোনো কিছু আমি আসলে ফিল করছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি আসলে নাউসিয়া, ভমিটিং বা এই জন্য, এবং একটু ভার মনে হয়। তো সেই ক্ষেত্রে আপনি তাকে প্রথম যে স্টেপগুলোতে যাবেন, সেই স্টেপগুলো হচ্ছে যে তাকে কিছু রেগুলার, যেমন আপনি এখন কিছু হাঁটাহাঁটি করবেন, অল্প, খুব ভিগোরাস না, অল্প হাঁটাহাঁটি করবেন,
তারপর হচ্ছে যে ডেইলি অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করবেন, কিন্তু পজিশনগুলো আপনি বলে দেবেন যে আপনি কিভাবে ঘুমাবেন, আপনি কিভাবে ঘুম থেকে উঠবেন, আপনার প্রতিদিন আপনি যখন কমোডে বসবেন আপনি এখন কোন ধরনের কমোডে বসবেন। এই ছোটোখাটো ব্যাপারগুলো ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা আমাদের যে মা তাকে বলতে পারবো। এবং এখানে যে ভূমিকাটা আসলে ফিজিওথেরাপি কি করবে, ফিজিওথেরাপির ভূমিকাটা হচ্ছে আপনাকে ফ্লেক্সিবল করা, আপনাকে স্ট্রেংথ আপ করা, আপনার মাসেল টোনগুলোকে ইমপ্রুভ করা, এবং যে ব্যথার যে ধরনের হরমোনাল তো অবশ্যই চেঞ্জ হয়, এবং এটাই সবচেয়ে প্রধান কারণ এই সময়ে ব্যথা হওয়ার জন্য। তো এই সময়টাকে আপনি কিভাবে আপনার বিভিন্ন ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ যেই ব্যাপারগুলো আছে, অবশ্যই পজিশনিং মেনটেন, এই জিনিসটা আমরা কখনোই বাদ দিতে পারবো না। আমাদের যে প্রেগনেন্ট ওমেন আছেন যিনি আমাদের মা, তার পজিশনিংয়ের ব্যাপারটা ফার্স্ট ট্রাইমেস্টারে এক ধরনের পজিশন হবে, সেকেন্ড ট্রাইমেস্টারে এক ধরনের পজিশন হবে, থার্ড ট্রাইমেস্টারে এক ধরনের পজিশন হবে। এবং সেই ক্ষেত্রে সে প্রথম ট্রাইমেস্টারে কীভাবে উঠবে, সেকেন্ড ট্রাইমেস্টারে কীভাবে উঠবে, থার্ড ট্রাইমেস্টারে কীভাবে উঠবে, সেই ব্যাপারগুলোতে খেয়াল রাখা। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে খুব লাইট আস্তে আস্তে লাইট এক্সারসাইজগুলো বলবো, যেমন আমাদের কিছু কমন ব্যাক পেইনের জন্য কিছু কমন এক্সারসাইজ আছে, সেগুলো আমরা গাইডলাইন্স অবশ্যই তখন একজন ফিজিওথেরাপি চিকিৎসককে অনেক বেশি কনসার্ন হয়ে তার পাশে থাকতে হবে। তার প্রত্যেকটা ইভেন ওয়েন ইউ আর টকিং টু ইউর দ্যাট মাদার, আপনাকে তার মানে আপনার কথাই সে আরও বেশি মানে পাওয়ারফুল ফিল করবে। এটা কীভাবে আমি বলি, এই সময়টার সময় মায়ের মানে আমরা ধরিনি এটার থেকে আর মুক্তির কিছু নাই। সত্যি কথা, আমি যদি অনেক মানুষকে প্রেগনেন্ট ওমেনকে, হ্যাঁ একটু ব্যথা হবে কষ্ট করে না করে, কিন্তু আমরা এটাকে কমায় আনতে পারি। মানে আমাদের যে ফিল্ড, আমরা যে কাজটা করি, মানে উইদাউট ড্রাগস বা উইদাউট কোনো কিছু, আপনার কথা, আপনার মোটিভেশন, আপনার ট্রিটমেন্ট প্ল্যান তাকে অনেকখানি রিলিজ দিবে। এই রিলিজ শুধু ডিউরিং প্রেগনেন্সিতে না, আফটার হচ্ছে ডিউরিং ডেলিভারি, আফটার ডেলিভারি পর্যন্ত আপনার এই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট প্ল্যান তাকে অনেক বেশি রিল্যাক্স দেবে। এবং সবচেয়ে বেশি এই সময় যখন সপ্তাহে আপনি 2 দিন অথবা 3 দিন তাকে 2 দিন অথবা 3 দিন আপনার সাথে ফিজিওথেরাপি সেশনগুলো বলতে পারেন, 2 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে। এই 3 দিন তার জন্য বেস্ট টাইম যাতে হয়, মানে সে যাতে মনে করে যে না আমি একা না, আমার সাথে অনেক মানুষ আছেন, আপনি একাই 100 কাজ করে দিতে পারবেন। তো তারপরে হচ্ছে যে আমরা প্রথমে তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ডিফারেন্ট কাইন্ড অফ, যেমন আমাদের দেশে আসলে সুইমিংটা যতটা আমি যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে সুইমিংয়ের কথা বলা হচ্ছে, আসলে সুইমিংটা আমাদের দেশের জন্য কতটা পার্সপেক্টিভ, বিশেষ করে আমরা যারা ঢাকা কেন্দ্রিক, আমরা জানি যে আমাদের ততটা আসলে সুইমিংয়ের কোনো ব্যবস্থা নেই। তো আমরা যেটা বলতে পারি যে লাইটলি আপনি প্রতিদিন প্রথমে 15 মিনিট, তারপরে 20 মিনিট হাঁটবেন। সেটা আপনি বাসায় আস্তে আস্তে করে হাঁটতে পারেন। বাসায় হাঁটলে একটা সমস্যা হয় যে বিভিন্ন আমাদের যে আসবাবপত্র হয়তো লেগে যেতে পারে, তো সেক্ষেত্রে একটা ওপেন স্পেসে আমরা একটু 15 থেকে 20 মিনিট তাকে হাঁটতে বলবো। এই সময় আরেকটা কথা হচ্ছে মডারেট, খুবই লিমিটেড ভার্সনের কিছু ফিজিক্যাল ফ্রি হ্যান্ড এক্সারসাইজও তাকে আমরা বলতে পারি। এবং অবশ্যই তার পজিশন চেঞ্জিংয়ের ব্যাপারটা মাথায় রাখতে হবে। সেকেন্ড ট্রাইমেস্টারে তার কমপ্লিকেশনগুলো আরও বাড়তে থাকবে, সেক্ষেত্রে তার ব্যাক পেইন শুরু হবে, যেটা আমরা আসলে সবচেয়ে বেশি ফেস করি। একজন মানে কথাই বলবে যে আমি তো আসলে অনেক বেশি ব্যাক পেইন আমার, এবং এই সময় সে যে কাজটা করতে, সে না ড্রাগস খেতে পারে, আর আসলে কোনো ক্রাইটেরিয়া নেই। যেমন ধরেন কেউ যদি বলে তুমি একটু ওয়ার্ম দিও, সেটা নিয়েও একটা কনফ্লিক্ট তৈরি হবে, না এই সময় আসলে ওয়ার্ম দেওয়া যাবে না, এই সময় আসলে এত বেশি হাঁটাহাঁটি করা যাবে না, এই সময়ে কিছুই করা যাবে না। আসলে কথাটা ঠিক না। এই সময় আপনি ওয়ার্মও দিতে পারবেন, একদম ওয়ার্ম হট যেটাকে বলে, আপনি লো ব্যাক পেনে দিতে পারবেন। তারপর হচ্ছে যে কিছু মুভমেন্ট, কিছু লোয়ার সাইড রোটেশনাল মুভমেন্ট, অবশ্যই সেটা আপনার ফিজিওথেরাপি চিকিৎসকের মাধ্যমেই করতে হবে। কারণ অন্যরা মানে এটা ইটস লাইক এ হিউজ রেসপন্সিবিলিটি আপনাকে থেকে আপনার রোগীকে এই জিনিসগুলো বোঝাতে হবে। এই সময় তার ট্রেনিং দরকার হয়, সে সহজে উঠতে পারে না, বেশিরভাগ মাদেরকে তখন টেনে তোলে। এবং এটা কিন্তু আসলে তার শোল্ডারের জন্য অনেকেই আসলে কমপ্লিকেশন বলে যে আফটার ডেলিভারি অফ প্রেগনেন্সি নাকি তাদের শোল্ডারে প্রবলেম হচ্ছে, শোল্ডারে ব্যথা হচ্ছে। কেন হচ্ছে বলি, সেটা যে টেনে তুলছে সেই কারণে শোল্ডারে ব্যথা হচ্ছে। অথবা এই কমপ্লিকেশনগুলোকে রিডিউস করার জন্য আপনার পজিশন কীভাবে আপনি সহজে উঠতে পারবেন সেগুলো জানা খুবই জরুরি।
আচ্ছা, তারপরে হচ্ছে যে রিস্টের পেইন হয়, অনেকের হরমোনাল চেঞ্জেসের কারণে রিস্টে পেইন হয়, এলবোতে পেইন হয়। সেই ক্ষেত্রে আপনাকে আপনার কিছু ট্রিটমেন্ট প্ল্যান অ্যাকর্ডিং টু হার কমপ্লিকেশনস আপনাকে সেট করে নিতে হবে। দেন আমরা কথা বলতে পারি অ্যাঙ্কেলের পেইনটা হয় এই কারণে যে অ্যাঙ্কেলের পেইন হচ্ছে সাডেন একটা ওয়েট তার পায়ে পড়ছে এবং পেশেন্ট কিছু ওয়েট ক্যারি করছে, সেই কারণে তার অ্যাঙ্কেল পেইন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন যে তাকে রেগুলার কিছু মুভমেন্ট থেরাপিউটিক এক্সারসাইজ আপনি প্রথমে নিজে করাবেন এবং বাসায় তাকে সাজেস্ট করবেন, তার এলিভেশন পয়েন্টটা কতটুকু হবে, কিভাবে রাখলে সে ব্যথা কম পাবে, এই জিনিসগুলো ট্রিটমেন্ট প্ল্যানে আপনি সেট করতে পারেন। দ্বিতীয়ত এই সময় থেকে কিন্তু আমাদের পেলভিক ফ্লোর মাসেলের এক্সারসাইজগুলো শুরু করে দিতে হবে। আমরা যদি পেশেন্টকে কনভিন্স করতে পারি, পেশেন্টকে এনকারেজ করতে পারি যে নর্মাল ডেলিভারি ক্যান পসিবল, ইউ হ্যাভ নো কমপ্লিকেশন, সো ওয়াই ডোন্ট ইউ গো ফর ইট। সো সেই ক্ষেত্রে যেই কথাটা বলবো যে আপনাকে অবশ্যই পেলভিক ফ্লোরের মাসেলের যে এক্সারসাইজ, পেলভিক ফ্লোর স্ট্রেন্থ আপ করা, মাসেল টোন স্ট্রেন্থ আপ করা, এই স্ট্রেন্থ আপটা আপনাকে এখন থেকে শুরু করতে হবে। এই পেলভিক ফ্লোর মাসেলটা আপনার থার্ড ট্রাইমেস্টার থেকে ধরে আপনার ডিউরিং ডেলিভারি এবং আফটার ডেলিভারিও আপনাকে এই রিহ্যাবিলিটেশন প্রসেসটাতে অনেক বেশি সাহায্য করবে। আচ্ছা, এখানে যে একটা কথা আছে যে আমরা অনেক সময় বলি যে কন্ট্রাইন্ডিকেশন এই সময় কি আমি ইলেকট্রোথেরাপির কথাটা একটু পরে আসি। আমি আরও একটা জিনিস, যেটা অনেক সময় ড্রাই নিডিংয়ের কথা বলে কিংবা ক্রিম লোশন বা কোনো ধরেন লোকাল যে পেইন কিলারগুলো থাকে, লোকাল যে আমাদের জেল ফর্মেশনে যেগুলো থাকে, এগুলো আসলে দেওয়া যাবে না। এটা মানে সর্বসম্মতিক্রমে এটা বলা হয় যে এই সময় ক্রিম লোশন জেলও আপনি মানে লোকালিও ইউজ করা হার্মফুল হতে পারে, কারণ বিভিন্নভাবে বিভিন্ন ড্রাগসের ফর্মেশনে দেখা যায় যে ওটা অনেক ডিপার পর্যন্ত যেতে পারে। এই জন্য বলা হয়ে থাকে, ইন্টারন্যাশনালি বলা হয়ে থাকে এই সময় কোনো ক্রিম জেল ফর্মেশনও আপনি কোনো কি বলে লোকাল পেইন কিলার যেগুলো থাকে ওগুলো আপনি দিতে পারবেন না। তো এই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে আপনাকে অবশ্যই যেমন ওয়ার্ম ওয়াটারে আপনার পেশেন্টের পাটা ভিজায় রাখতে পারেন অ্যাঙ্কেল পেইনের জন্য। তো আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে প্রশ্ন করেন যে আমরা ইলেকট্রোথেরাপি কী দিতে পারি। ইলেকট্রোথেরাপির ব্যাপারটা হচ্ছে যে একটা ইলেকট্রোথেরাপি আপনি এই সময় প্রেসক্রাইব করতে পারেন, এটাতে আসলে ততটা মানে কমপ্লিকেশন হয়নি, এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আমি এক জায়গায় দেখলাম যে তারা এটাও না করছে। তবে আমার মনে হয় যে আমি অনেকগুলো জায়গায় দেখছি, রিসার্চ বেসে বলতেছে যে আমাদের যে টেন্স আছে, আমরা টেন্স ইউজ করতে পারি লো ব্যাক পেইনের ক্ষেত্রে, এবং এটা ডিউরিং ডেলিভারি কেসেসও নাকি আমাদেরকে অনেক হেল্প করবে। সো টেন্স একটা, ওয়ার্ম ওয়াটার দিতে পারেন, এবং আর সবটাই হচ্ছে আপনার থেরাপিউটিক এক্সারসাইজ। সেখানে থেরাপিউটিক এক্সারসাইজে আপনি কী করতে পারেন আমি আবার একটা লিস্টেড ভাবে বলে দিচ্ছি। যেমন ধরেন আপনি হচ্ছে জয়েন্ট মোবিলাইজেশনগুলোতে খেয়াল রাখতে পারেন, আপনি ট্যাপিং করতে পারেন। এখানে আরেকটা কথা, কাইনেসিও যে ট্যাপিংটা আছে, সেই ট্যাপিংটা আপনি টামিতে এবং ব্যাকে করতে পারেন। সেটা ডিপেন্ড করবে পেশেন্টের কেমন কমপ্লিকেশন বা কেমন হ্যাভিনেস সে ফিল করছে সেটার উপরে। এছাড়াও কিছু প্রেগনেন্সি বেল্ট থাকে, সেগুলো কিভাবে পরবে সেটার গাইডলাইন আপনি দিতে পারবেন। অ্যান্ড তারপরে হচ্ছে যে পেশেন্টের যে আমরা এখন প্রেগনেন্সি পিলো বলে একটা জিনিস বাজারে আছে, প্রেগনেন্সি পিলো ভালো শপে আমাদের দেশেও আছে। আপনি প্রেগনেন্সি পিলোটা কিভাবে ইউজ করবে সেটা বলতে পারবেন। পোস্টার ট্রেনিং তো অবশ্যই ইম্পর্টেন্ট, পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ, পেলভিক ফ্লোর রিহ্যাবিলিটেশন, এই ব্যাপারগুলো আপনি খেয়াল রাখতে পারবেন। এখন ডিউরিং ডেলিভারিতে যে ব্যাপারটা হয়, আপনার অনেক সময় নর্মাল ডেলিভারি দিতে গিয়ে আমাদের অনেক সময় লিগামেন্ট এবং আমাদের নার্ভের উপরে একটা প্রেশার পড়ে। আপনি যত ভালো পেলভিক ফ্লোর মাসেলের স্ট্রেংথেনিং এক্সারসাইজ এবং এক্ষেত্রে কেগেল এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলোর প্যাটার্নগুলো আপনি ফলো করে আপনার পেশেন্ট যতটা অ্যাডাপ্ট করবে ডিউরিং ডেলিভারিতে, তার ততটাই নর্মালি ডেলিভারি দিতে সাহায্য হবে। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা হচ্ছে আফটার ডেলিভারিতে আপনি হচ্ছে পেলভিক ফ্লোর রিহ্যাবিলিটেশন, এটা আরও অনেক ব্যাপক। পেলভিক ফ্লোর রিহ্যাবিলিটেশন আমি জাস্ট টার্ম পয়েন্টগুলো বলছি, আসলে ব্যাপারটা এত বিশাল যে
এটা নিয়ে কথা বলতে হলে আসলে আমাকে মনে হয় আরও 3-4 বার আসলে আসতে হবে মনে হয় আর কি। তো যে ব্যাপারটা হচ্ছে আমি খুব শর্টলি আসলে আপনাদের ভূমিকাটা আর আমাদের ভূমিকাটা, আমাদের ফিজিওথেরাপি চিকিৎসকদের এই ক্ষেত্রে ভূমিকাটা নিয়ে আসলে আলোচনা করছি। তো এরপরে যে ব্যাপারটা হচ্ছে যে পেলভিক ফ্লোর রিহ্যাবিলাইটেশন কেন করবেন এটা হচ্ছে যে এই সময় যখন আপনি নর্মাল ডেলিভারি করেন অনেক ক্ষেত্রে পেশেন্টের মাসেল অনেক বেশি এটাকে কী বলে স্ট্রেসড হয়। তো এই স্ট্রেসটা এবং ইউরিনারি ইনকন্টিনেন্স কিন্তু আফটার ডেলিভারি অনেকের থেকে যায়। এই ইউরিনারি ইনকন্টিনেন্সটাকেও কন্ট্রোল করার জন্য পেলভিক ফ্লোর রিহ্যাবিলাইটেশন খুব জরুরি। পেলভিক ফ্লোর রিহ্যাবিলাইটেশনই আসলে অনেকগুলো পার্ট আছে, যেমন কেগেল এক্সারসাইজ, স্কোয়াটস অ্যান্ড চেয়ার স্কোয়াটস, এরকম বিভিন্নভাবে ক্যাটাগরাইজড করে আসলে করা হয়। তো সর্বোপরি আজকে আমি যতটুকু আমার মনে হচ্ছে যে বেসিক ফিজিওথেরাপি নিয়ে আসলে ফিজিওথেরাপি ইন গাইনোকোলজি সেগমেন্টে এইটুকুই আমার মনে হয়েছে যে আমি আজকে প্রথমে এতটুকুই বলতে পারি। তো আশা করি ইনশাল্লাহ আপনারা এটার উপরে আরও গুরুত্ব দিবেন এবং আপনারাও এটা নিয়ে আসলে চিন্তা ভাবনা করবেন যে দিস ইজ আওয়ার ফিল্ড। তো যারা মেয়েরা আছেন আমি আশা করি যে আপনারা এটাতে সামনে চলে আসবেন, নিত্য নতুন গবেষণা হবে, আরও অনেক কিছু বের হয়ে আসবে। যে কমপ্লিকেশনগুলো আমরা এখন দেখছি আমাদের এখানে কিন্তু আসলে অনেক বড় একটা ফিল্ড, আমাদেরকে এই ব্যাপারটা নিয়ে আরও শিখতে হবে, আরও অনেক জানতে হবে, আরও অনেক স্টাডি করতে হবে। আশা করি যদি আমি আবারও কখনো সুযোগ পাই আমি পেলভিক ফ্লোর রিহ্যাবিলাইটেশন কীভাবে মানুষ অ্যাকচুয়ালি পেলভিক ফ্লোর রিহ্যাবিলাইটেশন, ইউরিনারি ইনকন্টিনেন্স, এই ব্যাপারগুলো নিয়ে একদিন আলোচনা করব ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।